নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলে আজকের গল্প অর্ঘ্যনাথের লেখা ডিসেম্বরের সেই রাত। গল্প শুরুর আগে জানাই, গল্প সম্পর্কে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে পুরনো যে গল্পগুলি দেওয়া আছে সেগুলি অবশ্যই আপনারা দেখুন এবং আপনাদের মতামত জানান। শুরু হচ্ছে আজকের গল্প ডিসেম্বরের সেই রাত। বর্ধমান জেলায় আমার জন্মভিটা। প্রত্যন্ত গ্রাম এলাকা না হলেও মফস্বল বলাও যে চলে না সেটা সর্বজন স্বীকৃত। আমি এখন যে সময়ের কথা বলতে চলেছি সেটা 1980-র দশক। মোবাইল কম্পিউটারবিহীন এক সোনার সময়। না, প্রযুক্তিকে আমি বিন্দুমাত্র অস্বীকার করছি না, কিন্তু চারিদিকে প্রযুক্তির সুব্যবহারের স্থানে যখন অপব্যবহারই বেশি প্রাধান্য পায় তখন মাঝে মাঝে মনে হয় পুরনো সময়টাই বোধহয় ভালো ছিল। যাক, বেশি গৌরচন্দ্রিকা না বাড়ানোই ভালো। শুধু এটুকুই বলবো, আমরা আমাদের শৈশবকে প্রাণ ভরে উপভোগ করেছি। আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি অবনী বসু, পেশায় স্কুল শিক্ষক। পেশার কারণেই আমায় কলকাতায় থাকতে হয়। অবিবাহিত, প্রায় পিছু টানহীন মানুষ, তাই বাড়ি ছেড়ে এই দূরত্বের চাকরিতে অসুবিধা হয় না। বাড়ি ফিরি মাসে একবার। বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং আমার বিধবা পিসিমা থাকেন। চাকরি হলো বেশ কয়েক বছর। এবার ভাবছি বর্ধমানের দিকের কোনো স্কুলে ট্রান্সফারের আবেদন করব। সেবার বড়দিন উপলক্ষে বেশ কয়েকটা ছুটি পাওয়া গেল। যে মেসে থাকতাম তা পুরো ফাঁকা হওয়ার জোগাড়। প্রায় 6-7 দিনের ছুটিটাকে কাজে লাগিয়ে সবাই নিজের দেশের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। অনেকে বন্ধু বান্ধব জুটিয়ে খাটশিলা বা বকখালি যাওয়ার জন্য ব্যাগ গোছাতে ব্যস্ত। এই সুযোগে আমিও বাড়ি ফেরার জন্য তৈরি হয়ে নিলাম। অবিবাহিত মানুষ, বন্ধুর সংখ্যাও গোনাগুনতি, তাই ছুটিতে বাড়ি ফেরা ছাড়া আর কিছু করারও নেই। একা একা কোথাও ঘুরতে যাওয়া তো দূরস্থ, নিদেন পক্ষে বায়োস্কোপ দেখতে যেতেও মন চায় না। নিজের ছোট লাগেজটাতে প্রয়োজনীয় সামগ্রী, কিছু দরকারি বই ইত্যাদি গুঁজে যখন বেরিয়ে পড়ব ভাবছি, তখনই আমার ঘরের দরজায় মেসের কেয়ারটেকার সুখিরামের গলার স্বর কানে এলো। মাস্টারবাবু, একবারটি নিচের অফিস ঘরে আসুন। কেন গো সুখিরাম, কি হলো? আপনার বাড়ি থেকে টেলিফোন করেছেন আপনার পিসিমা, খুব জরুরি দরকার নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। আমি শশব্যস্ত হয়ে সুখিরামের সাথে অফিস ঘরে ছুটলাম। টেলিফোন ধরে সাড়া দিতেই ওপার থেকে পিসিমার চিন্তান্বিত কণ্ঠস্বর শুনতে পেলাম। বাবা উবু, কেমন আছিস? তুই কি ছুটিতে বাড়ি আসছিস? হ্যাঁ, আমি তো আরেকটু পরেই বেরোচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। শোন বাবা, তুই এই মুহূর্তে আজ আর এদিকে আসিস না। কেন, কি হয়েছে? এদিকে বাবা বড় হাঙ্গামা বেঁধেছে। দুই পার্টির মধ্যে যেন দাঙ্গা চলছে। তার মধ্যে আজ তুই আসিস না বাবা। শোনো পিসি, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই দুই পার্টির মধ্যে তো দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। আমি যখন পালশিট স্টেশনে নামবো, আশা করি সব ঠান্ডা হয়ে যাবে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো পিসি, হ্যালো হ্যালো। যা, কানেকশন চলে গেল। আরো বেশ কয়েকবার চেষ্টা করেও বাড়ির কোনো ফোনে লাইন পেলাম না। ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ ঠান্ডা মাথায় বসে ভাবলাম, বাবা মা পিসি সবাই নিশ্চয়ই চিন্তা করছে। যদিও আমি আগে থেকে জানাইনি বাড়ি যাওয়ার কথা, তাও ওনারা ঠিক বুঝে ফোন করেছেন। আমাদের ওদিকটায় মাঝে মধ্যে এরকম ঝামেলা হয়ে থাকে। তাই ঘরে বসে অলস মস্তিষ্ককে শয়তানের বাসা বানাতে না দিয়ে বেরিয়ে পড়লেই হয়। আমার বাবা ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। পরে স্থানীয় স্কুলে শিক্ষকতার চাকরিতে প্রবেশ করেন এবং প্রধান শিক্ষক হিসেবে কয়েক বছর আগে অবসর নেন। রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও বাবার নানা অবদান এলাকার নানা উন্নয়নের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সব রাজনীতির মানুষরাই বাবাকে এবং আমাদের সবাইকে ভীষণ সম্মান দেন। তাই আশা রাখি আমাদের ক্ষতি কেউ করবে না। বর্ধমান বীরভূমের ঠান্ডা যে কি বিষম বস্তু সেটা আমরা যারা এখানকার বাসিন্দা তারাই বোধহয় ভালো জানি।
এমন ঠান্ডাতে হয়তো বাঘে গরুতেও এক ঘাটে জল খেতে আপত্তি জানাবে না। অবশেষে মাথার কথা না শুনে মনন চিন্তাকেই সম্মান জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যদি না বেরোতাম তবে ওই বিশাল ফাঁকা মেজবাড়ি বোধহয় আমাকে গিলে খেয়ে ফেলত। প্রায় জনশূন্য পালশিট স্টেশনে যখন ট্রেন থেকে নামলাম তখন রাত 9টা বেজে গিয়েছে। প্রবল শীত মোটা উলের সোয়েটার ভেদ করে ভেতরের হাড় পাঁজরাও কাঁপিয়ে দিচ্ছে। সাথে কনকনে ঠান্ডা হাওয়ার বেহিসাবি খেলায় জবুথবু হয়ে কোনো মতে ব্যাগটা নিচে নামিয়ে মন দিয়ে চারপাশটা খেয়াল করলাম। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি 1855 সালে এই স্টেশন তৈরি করেন। 1958 সালে বৈদ্যুতিকরণ প্রক্রিয়া সমাপ্ত হয়। তাও এত বছর পরেও স্টেশনটা কেমন যেন মধ্যযুগীয় ধাঁচ নিয়েই বেঁচে রইল। ছোট্ট ছিমছাম স্টেশন, এখানে এলে মনে হয় পৃথিবীর কারোরই কোথাও যাওয়ার তাড়া নেই। এক নিস্তরঙ্গ ধীর লয়ের সুতো খেলায় জীবন নদী বয়ে চলেছে। সাকুল্যের 4টে কম পাওয়ারের আলো স্টেশনের 2 প্ল্যাটফর্ম জুড়ে। প্রবল শীত, এমন কমজোরি আলোর বদান্যতা এবং স্টেশনের জনমানব শূন্যতা এই প্রথমবার আমার অতি চেনা স্টেশনকেও ধীরে ধীরে এমন অচেনা গ্রহের রাত পাহারায় এনে ফেলল। অতি পাতলা দুধের স্বরের মতো কুয়াশার চাদর খুব ধীরে ধীরে অল্প আলোয় পাক খেতে লাগলো। আমার জানা নেই মানুষের জ্ঞান পরিধির বাইরে সত্যি আর কোনো ডাইমেনশন আছে কিনা, কিন্তু এই মুহূর্তে বাস্তবিকই মনে হচ্ছে আমি বোধহয় ভুল করে অন্য কোনো সময় ঘড়িতে প্রবেশ করে ফেলেছি। এখানকার পরিস্থিতি পিসিমার কথা অনুযায়ী সত্যিই যে গুরুতর তা মালুম হলো। স্টেশনের 2 প্ল্যাটফর্মে দুটো ছোট ছোট চা মিষ্টির দোকান খোলা থাকে। আজ সে দুটো বন্ধ দেখলাম। স্টেশন থেকে আমাদের বাড়ি প্রায় 4 কিলোমিটার। এতদূর যখন চলে এসেছি বাড়ি তো আমাকে যেতেই হবে। এর আগে কতবার তো হেঁটে চলে গেছি চেনা মানুষদের সাথে গল্প করতে করতে, নয়তো বেশিরভাগ দিন গৌরাঙ্গ কাকুই আমাকে স্টেশন থেকে নিয়ে যায়। গৌরাঙ্গ কাকুর রিকশায় উঠে বসলেই মনে হতো আহ, পরম নির্ভরতায় কোনো আপন মানুষের কোলে যেন মাথা গুঁজে দিলাম। কিন্তু এই রাতে আজ আর তাকে কোথায় পাবো? রক্তের সম্পর্কের কেউ না হয়েও গৌরাঙ্গ কাকু যেন আমাদের বাড়ির একজনের অন্যতম কাছের মানুষ হয়ে উঠেছিল। পেটে বিদ্যে না থাকা মানুষটা বাড়ির ফাই ফরমাস খেটে দিচ্ছে, বাজার হাট করে নিয়ে আসছে, প্রয়োজনে ডাক্তার ডেকে আনছে বিপদের দিনে, বাড়ির বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। এমনটাই তো দেখে আসছি ছোটবেলা থেকে। ওনার রিক্সাটাও আমার বাবা কিনে দিয়েছিলেন। গরিব পরিবারটি যেন এর পরে একটু সুখের মুখ দেখতে পেরেছিল। শুধু বয়স বাড়ার পর থেকে গৌরাঙ্গ কাকুর একটাই দোষ ধরা পড়ল, মাঝে মাঝেই রাতে দুপাত্তর বাংলা টানা শুরু করে দিল। যদিও জ্ঞানটা টনটনে থাকতো, বাড়িতে অশান্তি বাঁধাতো না, কিন্তু হাজার বুঝিয়েও তাকে নেশার কবল থেকে আমরা কেউই বের করে আনতে পারলাম না। এ দুঃখ চিরকাল থেকে যাবে। ভীষণ সিগারেট খেতে ইচ্ছা করছিল। ইতিমধ্যে প্ল্যাটফর্ম ধরে হাঁটা লাগিয়েছি বেরোনোর রাস্তার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতেই ঠান্ডায় প্রায় জমে যাওয়া। কাঁপা কাঁপা হাতে সিগারেট পকেট থেকে বের করে দেশলাই খুঁজতে গিয়ে দেখলাম সেটাই পকেটে নেই। অগত্যা আবার সিগারেট পকেটে ঢুকিয়ে মাফলার দিয়ে ভালো করে কান মাথা জড়িয়ে হাঁটার গতি বাড়ালাম। স্টেশনের ঢালু অংশ দিয়ে নামার একেবারে মুখের কাছে পৌঁছতেই মাথার ওপর কম পাওয়ারের আলোটা হঠাৎ অদৃশ্য আদিভৌতিক কোনো ইশারায় কাঁপতে শুরু করে দিল। আমায় ভীষণ চমকে দিয়ে একটা রাত চড়া পাখি প্রায় মাথা ছুঁয়ে অন্ধকারের অজানা উদ্দেশ্যে উড়ে চলে গেল। কিছুক্ষণ কাঁপতে কাঁপতে আলোটা এবার বন্ধই হয়ে গেল। গ্রামের ছেলে তাই চিরকালই এসব আলো আধারের খেলায় ভয় পাই না, কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো এই হঠাৎ না পেতে চাওয়া 16 আনা অন্ধকারে আমার যেন আরো শীত করতে লাগলো। ক্রমশ এক অজানা ভয় গ্রাস করতে লাগলো 35 বছরের তরতাজা যুবকের হৃদয়কে। জানি না বাকি পথ কেমন করে যাব। একাদশীর হালকা চাঁদের আলোতেই কোনো রকমে পথ বুঝে স্টেশনের বাইরে চলে এলাম। আমি কি অজান্তেই কোনো অলিখিত রহস্য জালে নিজেকে জড়িয়ে ফেলছি? জানি না কেন মনে হচ্ছে এই সামগ্রিক দৃশ্যাবলী আমার অচেতনে ঘটে যাওয়া কোনো স্বপ্ন কল্পনা। নিজের হাতের খোলা অংশে সজোরে একটা রামচিমটি দিয়ে লাফাতে লাফাতে চোখের কোণ দিয়ে পরিস্থিতি জরিপ করে দেখলাম, না, সবই তো আগের মতোই।
স্টেশন থেকে বাইরে এসে নাক বরাবর যে রাস্তা বাজার এলাকা ছুঁয়ে দুভাগে ভাগ হয়ে দুদিকে চলে গেছে, তার পুরো ছবিটাই যেন থমথমে অন্ধকারমুখী। যতদূর দৃষ্টি যাচ্ছে বাজার এলাকার একটা দোকানও খোলা নেই। হঠাৎ আমার বাঁদিকে চোখ পড়তেই আমার সাহসী হৃদয়ও চমকে উঠল। দেখলাম লাল আলোর একটি ছোট বিন্দু খুব দ্রুত আকারে বড় হচ্ছে, আবার পরক্ষণেই তার তীব্রতা কমে আসছে। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে সেই আলোর পেছনে এবার হালকা কোনো অবয়ব খেয়াল করতে পারলাম। লাগেজ থেকে টর্চটা হাতড়ে বার করে ব্যাগটাকে ডান হাত দিয়ে বুকের কাছে জড়িয়ে ধরে ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে। আরো কিছুটা কাছে যেতেই বিড়ির কটু গন্ধ কানে নাকে এলো। টর্চ সেদিকটায় তাক করেই তড়িৎ গতিতে জ্বালিয়ে দিলাম। দেখলাম প্রৌঢ় একজন মাঝারি উচ্চতার মানুষ মুখে আলো পড়তেই মুখ থেকে বিড়িটা ফেলে চমকে উঠে হাতের মোটা লাঠিটা তুলে ধরল অজানা আগন্তুকের উদ্দেশ্যে। এই কে রে ভাই, মুখে আলো ফেলছিস কেন বাপ? লোকটার কণ্ঠস্বর শুনে মনে হলো তিনিও যেন একটু ভয়ে ভয়েই আছেন। আমি এবার মাফলারটাকে আলগা করে আলো নিজের মুখের ওপর ফেললাম। আমি অবনী বসু, কলকাতা থেকে ফিরছি। অবনী বসু? ওহো, যতদূর সম্ভব রবীন্দ্রনাথ বসুর ছেলে তো আপনি। পিতা পুত্র দুজনেই তো শিক্ষক। হ্যাঁ, আপনি আমাদের চেনেন দেখছি। তবু আমি কেমন যেন একটু অবাকই হলাম। অবাক হচ্ছেন? ভদ্রলোক যেন আমার মনের কথা বুঝতে পারলেন। তারপর আবার শুরু করলেন। অবাক হওয়ার কিছু নেই, এইটুকু এলাকা, আপনাদের পরিবার আর পরিবারের সবাইকে তো সব মানুষই চেনে। আমার মুখও হয়তো আপনার চেনা, আর আমাদের তো সবাইকে চিনতেই হয়। মানে? ভদ্রলোক আমার কথার উত্তর না দিয়ে আমাদের ডান দিকের অর্থাৎ স্টেশন থেকে বাইরের বাজারের রাস্তার মুখের দিকে এগোতে এগোতে বললেন, এদিকটায় আসুন, এদিকটায় আসুন। কিছুক্ষণ পর আবার যেখান থেকে ওনাকে অনুসরণ করেছিলাম আলোর বিন্দু দেখে, সেখানে ফিরে এসে উনি আমার দিকে তাকালেন। এতক্ষণে অনেকটাই চোখ সয়ে গেছে অন্ধকারে। উনি আমার উদ্দেশ্যে বললেন, আমি লোকাল থানার হেড কনস্টেবল। আমরা তো চিনবই আপনাদের। আমাদের লোকবল কম, শহর থেকে বড় পুলিশ ফোর্স এসেছিল, তারাও ছড়িয়ে আছে নানা জায়গায়, আর এই স্টেশনের সামনে থাকার ডিউটিটা পড়েছে আমার। আরে কোনো পুলিশের পকেও তো চোখে পড়ছে না। দেখুন, শান্ত এলাকা দেখে হয়তো বড় কোনো ক্লাব ঘরে ঢুকে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এলাকা দেখে মনে হচ্ছে যেন কারফিউ চলছে। কন্ডিশন কতটা ভয়াবহ ছিল! হ্যাঁ, কারফিউ চলার মতোই অবস্থা ছিল বটে। দুই তরফেই বেশ কিছু লাশ পড়েছে। দুজন নির্দোষ মানুষও বেঘরে প্রাণ খুইয়েছে। বাইরে থেকে লোক ঢুকিয়েছিল দুই দলই। মুহুর্মুহু বোমাবাজি, গুলি, এলাকা দখল নিয়ে এরকম যুদ্ধ আমি আগে খুব একটা দেখিনি। শেষে পুলিশ অনেক ধরপাকড় করে শূন্যে গুলি ছুড়ে লাঠি পেটা করে পরিস্থিতি শান্ত করেছে। এখন রাত 10টা বাজলেই বাঁচি। বুড়ো বয়সে না এসব আর সহ্য হয় না। কেন, রাত 10টায় কি হবে? আমার এই সময় পর্যন্তই ডিউটি কিনা, তারপর পালাবো। ভদ্রলোকের চক্ষুদয় ওই আধা অন্ধকারেও যেন জ্বলে উঠল। আমি এবার একটু ইতস্তত করে ওনাকে বললাম, যদি কিছু মনে না করেন আপনার দেশলাইটা একটু দেবেন। হ্যাঁ, এই নিন। অনেকক্ষণ পর আরাম করে একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম, তাহলে এতটা রাস্তা কি একাই এগিয়ে যাব? আপনি যদি একটু... স্যার, আমি আপনার সাথে যেতে পারলে ভালোই হতো, কিন্তু মাফ করবেন, এ অন্ধকার আর ঠান্ডায় আমি প্রায় অর্ধেক মরে গেছি। বাকিটা বাঁচার জন্য আমায় স্যার এবার পালাতেই হবে, আর এখন এলাকা কিন্তু শান্ত হয়ে গেছে। আচ্ছা, চলি তাহলে। অগত্যা ওনাকে বিদায় জানিয়ে আমি সামনের রাস্তার দিকে এগিয়ে এলাম। মাঝের সময়ে ছোট ছোট মেঘ ভেলা এসে একাদশীর চাঁদকে ঢেকে দিচ্ছিল। এখন আবার আকাশ মেঘমুক্ত। সামনের রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছি, আর ঠান্ডাটাও বেশ বেড়ে গেল মনে হয়। আমি চেন স্মোকার নই, কিন্তু এই পথটুকু পেরোতে গেলে সিগারেট এখন ভীষণ প্রয়োজনীয়। কাছে দেশলাইও নেই, তাই আগের সিগারেটের আগুন থেকেই আর একটা সিগারেট ধরালাম। বাজার এলাকার দুপাশের বন্ধ দোকানগুলো যেন কষ্ট কল্পনা বোধ হচ্ছিল। এক আধি ভৌতিক রূপ নিয়ে কবেকার ফেলে যাওয়া স্মৃতি আঁকড়ে যেন সবাই নিশ্চুপ। এবার সেই দুমুখ রাস্তার সম্মুখে এসে পৌঁছালাম। এখান থেকে ডান দিক ধরে আমায় এগোতে হবে আরো প্রায় 3 কিলোমিটার। বেশিক্ষণ লাগার কথা নয়,
কিন্তু আজ যেন আর পা এগোতে চাইছে না। কি এক দুর্নিবার আতঙ্কে শরীরের ভেতরটা যেন শুকিয়ে আসছে। খুব কাছ থেকে ভ্যান রিক্সা জাতীয় কোনো আওয়াজ শুনতে পেলাম। কান খাড়া করে দাঁড়িয়ে রইলাম একই স্থানে। শব্দটা আমার বাঁদিকের রাস্তা থেকে আসছে। সামনের ঘাস জমি থেকে কনকনে একটা শীতল হাওয়া আমায় মৃদুমন্দ ধাক্কা দিয়ে যেন নিঃশব্দ অভিযোগ জানাতে লাগলো। খুব ধীরে একটা রিকশার অবয়ব আমার চোখের সামনে পরিষ্কার হতে থাকলো। পকেটে টর্চ লাইট বের করে চেষ্টা করেও জ্বালাতে পারলাম না। অদ্ভুত। যদিও আমার মনে হয় আলো জ্বালার প্রয়োজন হবে না। রিকশাটা কাছে আসতেই দেখলাম গৌরাঙ্গ কাকু রিকশা নিয়ে আমার থেকে কিছুটা সরে দাঁড়ালো। ইতিমধ্যেই কম আলোয় অভ্যস্ত হয়ে যাওয়া দৃষ্টিতে দেখলাম, হ্যাঁ, ওই তো গৌরাঙ্গ কাকু। এক মুখ চাপ দাড়ি নিয়ে ফর্সা রোগা মানুষটা এই প্রবল শীতেও শরীরে শুধু একটা ফুলহাতা জামা পরে এই ভয়ঙ্কর রাতে কোথায় বেরিয়েছে। আর বিস্ময়করভাবে শরীর থেকে কোনো মদের গন্ধও পাচ্ছি না। সে যাই হোক, এই গৌরাঙ্গ কাকুর নাম বদলে আমার এখন মধুসূদন দাদা নাম দিতে ইচ্ছা করছে। গৌরাঙ্গ কাকু কিছুটা ভাঙা ভাঙা গলায় আমাকে উদ্দেশ্য করে বলল, ছোটবাবু, তাড়াতাড়ি উঠে পড়েন, আপনারে পৌঁছে দিয়ে আসি। আমি রিকশায় উঠে বসতে বসতে জিজ্ঞাসা করলাম, এত রাত্রে কোথায় বেরিয়েছিলে? আর কোথায় যাব ছোটবাবু, একটা কাজেই ঘোষপাড়ায় গেছিলাম। তারপর মনে হইল আজ আপনি ঠিক আসবেন, স্টেশনের পানে একটু এগিয়ে দেখা দেখি। দেখলেন তো, ফেরার পথে ঠিক দেখা হয়ে গেল। তা তোমার শীত লাগছে না? আর আজ কিছু পেটে চালান করনি মনে হচ্ছে। গৌরাঙ্গ কাকু যেন দীর্ঘশ্বাস গোপন করলো। ওসব আর খাবো নে। আমি আনন্দিত হয়ে বললাম, বাহ বাহ, এ তো বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছো। গৌরাঙ্গ কাকু হয়তো প্রত্যুত্তরে কিছু বলতো। কথা বলতে বলতে আরো কিছুটা রিকশা এগিয়ে গিয়েছে বাড়ির পথে। এখানে কাছেই একটা ছোট পার্টি অফিস আছে। আশেপাশে বেশ কিছু বাড়ি, ছোট মুদির দোকান, রেশন দোকান, আর কিলোমিটার খানেক এগিয়ে বিস্তৃত ধান জমিকে বাম হাতে রেখে আরেকটি বড় লোকালয় এবং তার শেষ প্রান্তে বড় দিঘির কাছাকাছি আমাদের বাড়ি। কিন্তু পার্টি অফিসের কাছে আসতেই অন্ধকারের মধ্যে দুটো মুষ্ক লোক বেশ কিছুটা দূরে রিকশার পথ আটকে দাঁড়িয়ে পড়ল। গৌরাঙ্গ কাকু রিকশা থামিয়ে দিল। লোক দুটো এগিয়ে আসার কোনো ইচ্ছা প্রকাশ করল না, কিন্তু দুজনেরই হাতে ধারালো কোনো অস্ত্র চাঁদের আলোয় ঝিলিক দিয়ে উঠল। ওদের মধ্যে একজন হেরে গলায় চিৎকার করে উঠল, এই তোরা কারা, কোথায় যাবি? আমরা দুজনেই কোনো উত্তর না দিয়ে নিশ্চল হয়ে বসে রইলাম। একটা মেঠো ইঁদুর পথের একদিক থেকে উল্টো দিকের বাগানের মধ্যে সেঁধিয়ে গেল। গৌরাঙ্গ কাকু খুব ক্ষীণ ভাঙা গলায় আমাকে বলল, ছোটবাবু, আপনি বসেন, আমি দেখছি। আমি বাধা দেওয়ার আগেই দ্রুত গতিতে গৌরাঙ্গ কাকু নেমে লোক দুটোর সামনে গিয়ে দাঁড়ালো এবং গৌরাঙ্গ কাকু দুই হাত নাড়িয়ে কিছু বলা শুরু করতেই মুহূর্তের মধ্যে লোক দুটো প্রাণপণ দৌড় লাগিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। কাকু আবার এগিয়ে এসে রিকশায় উঠে বসে প্যাডেলে চাপ দিল। এই লোক দুটো কারা? ওরকম পালিয়েও বাবা গেল কেন? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। কে জানে কারা, দুইটা দলের কোনো একটার হবে। এখন সব রং মিলে এক হয়ে গেছে গো বাবা। আর আমার ভূতের মতন চেহারা খান দেখা বোধহয় ভয় পেয়েই পালায়া গেল। বাড়ির কিছুটা দূরে এসে গৌরাঙ্গ কাকু রিকশা থামিয়ে দিল। আমার দিকে না ফিরেই বলল, ছোটবাবু, এইবার আপনি এইটুকু একটু পথে গায়া যান, ওই তো বাড়ি চল্লা এসছে, আমিও নিজের পথ ধরি। হ্যাঁ, আর কোনো চিন্তার কারণ নেই। একটু দূরেই আমাদের দোতলা বাড়ি দেখা যাচ্ছে। আজ গৌরাঙ্গ কাকু না থাকলে জানি না কোন বিপদে পড়তাম, প্রাণটাও বেঘরে যেতে পারত। গৌরাঙ্গ কাকুকে বিদায় জানিয়ে সামনে এগিয়ে গেলাম। বাড়ির একেবারে কাছে এসে একবার পিছু ফিরলাম। দেখলাম কেউ নেই, যেন কেউ কখনো ছিল না। এমন এক মায়াজাল অন্ধকার একাদশীর চাঁদের আলো শরীরে মেখে লম্বা রাস্তাটার ওপর মুখ ভার করে চেপে বসল। এত তাড়াতাড়ি গৌরাঙ্গ কাকু কোথায় গেল? সদর দরজার কড়া নাড়ার বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে দরজা খুলল। হ্যারিকেনের জোরালো আলোর সাথে পিসিমার আতঙ্কিত মুখের কিছুটা অংশ নজরে এলো। আমায় দেখে পিসিমা যেন ভূত দেখার মতো আঁতকে উঠল। আমার হাত ধরে টেনে ভেতরে প্রবেশ করিয়ে বলল, উবু,
তুই এত রাতে কিভাবে এলি বাবা? বারবার বারণ করলাম, তাও শুনলি না। আচ্ছা আচ্ছা, সব বলছি, তুমি ভেতরে চলো তো আগে। বাবা এরা সব ঘুমিয়ে পড়েছে? না, কেউ ঘুমায়নি বাবা। বৈঠকখানায় ঢুকেই দেখলাম বাবার ইজি চেয়ারটায় বাবা মুখ গম্ভীর করে বসে আছেন। মা কিছুটা দূরে দাঁড়িয়ে শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছা নিয়ে অবিন্যস্ত খেলা করে যাচ্ছেন। বাবা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, এত রাতে তোমার আসার কোনো প্রয়োজন ছিল এই বিপদের সময়ে? আমি মাথা নিচু করে বললাম, আমারই ভুল হয়েছে বাবা, এত দেরি হতো না, আর ট্রেনটাও পালশিট স্টেশনে ঢোকাতে অনেকটা সময় নিল। মা আকস্মিকভাবে ছুটে এসে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? আমি তো এসছি, সুস্থ ফিরে এসছি। মা ফোঁপাতে ফোঁপাতে ভেজা কণ্ঠস্বরে বললেন, ভগবানের অশেষ কৃপা, কিন্তু এদিকে যে বড় দুর্ঘটনা ঘটে গেল বাবু। কেন, কি হয়েছে মা? আজ বিকেল নাগাদ একদল দুষ্কৃতী গৌরাঙ্গর রিকশাটা ভাঙচুর করে ওকে মেরে ফেলে দিল বাবু। এ কি হয়ে গেল বলতো? কি দোষ করেছিল লোকটা? আমার হাত থেকে ব্যাগটা খসে পড়ল। গোটা পৃথিবীটা যেন চোখের সামনে দুলে উঠল। মা এসব কি বলছে? জ্ঞান হারিয়ে পড়ে যেতে যেতে ভাবতে লাগলাম, এতক্ষণ তবে কে আমার সঙ্গে ছিল? কে আমায় রক্ষা করে নিরাপদ স্থানে পৌঁছে দিল? ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ হলো। আপনারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ জানাই। নমস্কার।